স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মহিউদ্দিন। ঘড়ির কাঁটার হিসাবে আর 1 ঘন্টা পরে 9 আগস্ট বিশ্ব আদিবাসী দিবস হওয়ার কারণে এই দিন আর 10টা দিনের চেয়ে আলাদা মাহাত্ম্য বহন করে। আমাদের দেশে দিনটি রাষ্ট্রীয়ভাবে পালিত হয় না, কারণ সরকারের বিবেচনায় এই দেশে আলাদা করে কোনো আদিবাসী নেই। আর আদিবাসী বলতে গেলে বাঙালিদেরই বলতে হবে। দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলিকে উপজাতির স্বীকৃতি দিয়েছে আমাদের সরকার, তবে এই স্বীকৃতিতে সন্তুষ্ট নন ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা। এই ভূখণ্ডের আদিবাসী এমন সাংবিধানিক স্বীকৃতি চান তারা। দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলি আদিবাসী না উপজাতি, এই প্রশ্নে সরকারের ভেতরে রয়েছেন টানাপোড়েন। এই বিতর্কে আড়ালে থেকে যাচ্ছে দেশের নৃগোষ্ঠীগুলির আরও অনেক মৌলিক প্রয়োজন। এই অবস্থা আজকের বাংলাদেশে আমরা খুঁজব কিছু প্রশ্নের উত্তর। আমাদের দেশের প্রকৃত আদিবাসী কারা? ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলিকে আদিবাসী মর্যাদা দেওয়া বা না দেওয়ার যৌক্তিকতা কি? গণমাধ্যমে আদিবাসী শব্দের ব্যবহার কি বেআইনি? ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলির মৌলিক প্রয়োজন নিয়ে কতটা সচেতন সুশীল সমাজ? জানিয়ে রাখি, আজকে বাংলাদেশ আপনার মতামত প্রশ্ন পাঠাতে SMS করতে পারবেন। SMS পাঠানোর নিয়ম AKBO লিখে স্পেস দিন, লিখুন আপনার নাম, স্পেস দিয়ে লিখুন আপনার মতামত প্রশ্নটি যে কোনো মোবাইল ফোন থেকে পাঠিয়ে দিন 14232 নম্বরে। এছাড়া ইমেল করতে পারবেন akbo@independent24.tv ঠিকানায়, লিখতে পারেন ফেসবুক ও টুইটারও। এসব বিষয় নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সৌরভ শিকদার এবং বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং। স্বাগত আপনাদের। মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, আপনাকে আমি প্রথম যেটা আপনার কাছে জানতে চাইব যে আপনি বিভিন্ন সময় বলেছেন উপজাতিরা পার্বত্য চট্টগ্রাম নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু করেছে, তারা আদিবাসী ধোঁয়া তুলে আলাদা খ্রিস্টান রাষ্ট্র বানানোর চক্রান্ত করছে। সরকার সাংবিধানিকভাবে আদিবাসী স্বীকৃতি দিলে তা হবে রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য সবচেয়ে বড় হুমকি। আপনার এই বক্তব্যের পেছনে যৌক্তিকতা কি? আপনাকে অনেক ধন্যবাদ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকেও ধন্যবাদ আমাকে দাওয়াত দেওয়ার জন্য আজকের এই গুরুত্বপূর্ণ দিনে। সমস্ত দর্শক শ্রোতা যে যেখানে থাকুন না কেন সকলের প্রতি শ্রদ্ধা, আসসালামু আলাইকুম। আদিবাসী দিবসটি আন্তর্জাতিকভাবে পালিত হচ্ছে, এটা যেমন সত্য, বাংলাদেশে পালিত হচ্ছে না এটাও সত্য। আমি ছোট্ট একটা কথা বলি। পালিত হচ্ছে না মানে সরকারিভাবে। আপনি যেমন আমাকে বললেন জেনারেল ইব্রাহিম, আসলে কিন্তু আক্ষরিক অর্থে আমি জেনারেল না। মানে হলো ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল এবং জেনারেল। কিন্তু জেনারিক্যালি এই 4 র্যাঙ্কের সকলকে সম্বোধন করার সময় বা পত্রে যদি এমনি আধা আনুষ্ঠানিক সম্বোধন করে জেনারেল বলে। ঠিক তদ্রুপ এই একটি বই আপনাকে মেহরবানি করে দেখাই, মনে করুন এটা জনাব অধ্যাপক মেজবা কামাল সাহেব বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির পক্ষ থেকে দায়িত্ব পেয়ে লিখেছিলেন। উনি সম্পাদক ছিলেন আর কি। বড় বই, ভালো বই, তথ্যমূলক বই। এই বইয়ের সূচিতে বইটির নাম আদিবাসী জনগোষ্ঠী বাংলাদেশে। এই বইয়ে প্রথম অংশে পার্বত্য চট্টগ্রামের অঞ্চলে উনি 12টি নাম দিয়েছেন। দ্বিতীয় অংশ উত্তরবঙ্গের অঞ্চলের উনি 15টি নাম দিয়েছেন। তৃতীয় অংশে উনি ময়মনসিংহ সিলেট অঞ্চলে 18টি নাম দিয়েছেন। উনাদের দৃষ্টিতে আদিবাসী, এবং মুখে মুখে বলতে বলতে শব্দটি এখন প্রচুর পপুলার মিডিয়ার কারণে এবং যারা ব্যবহার করছেন তাদের কারণে। এমনকি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, জ্যেষ্ঠ নেতারাও এটা অনেক সময় বলেছেন, হয়তোবা 1 বছর 2 বছর ধরে মাত্র একটু সংযমী হয়েছেন। যে কারণে কথাটা বলতে গিয়েছি আমি, সেটা হচ্ছে সাধারণভাবে ওনাদেরকে আমরা এতদিন উপজাতি বলে জানতাম। আনুষ্ঠানিকভাবে ওনাদেরকে যদি আদিবাসী স্বীকৃতি দেওয়া হয় তাহলে কি সমস্যা দাঁড়াতে পারে। আপনার কথাকে আমি একটু ভাগ করে বলি। বাংলাদেশে যেহেতু অনেকগুলি ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী আছে, সকলকে নিয়ে আমাদের সমস্যা একরকম না। পার্বত্য চট্টগ্রামে যারা একগুচ্ছ, ওনাদেরকে নিয়ে বেশি চিন্তা। আর বাংলাদেশের বিভিন্ন জায়গা যারা ছড়িয়ে ছিটিয়ে আছে, আমি ওনাদের চিন্তা, উৎকণ্ঠা, কষ্টের সঙ্গে আমি একমত, যেখানে সঞ্জীব দ্রং আছেন, সৌরভ শিকদার আছেন ইত্যাদিতে। আমি আবারও বলছি, পার্বত্য চট্টগ্রামের উপজাতীয় নেতৃবর্গের আদিবাসী দাবি প্রসঙ্গে আমার বক্তব্য বা বাংলাদেশের সচেতন মহলের বক্তব্য একরকম। তার থেকে একটু ভিন্ন বাংলাদেশের অন্যান্য অঞ্চলের ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী জনগোষ্ঠীর বক্তব্য সম্বন্ধে। পার্বত্য চট্টগ্রামের জনগণের কষ্টকে যতটুকু ফুলিয়ে ফাঁপিয়ে বলা হচ্ছে, ততটুকু অন্য নৃতাত্ত্বিক ক্ষুদ্র জনগোষ্ঠীর কষ্টকে অবদমিত করে বলা হচ্ছে, ডিভ্যালু করে বলা হচ্ছে। ওনাদের কষ্ট আসলে আরো বেশি। ওকে, এখানে যদি আসি, আদিবাসী হিসাবে ওপেনিং স্টেটমেন্টে বলে দেই, আদিবাসী শব্দটা নিয়ে তর্ক শুরু হয়েছে 2, 4, 5, 7 বছর ধরে। এটার ব্যাখ্যাটা না দিলে সচেতন জনগণের নিকট পরিষ্কার হবে না কেন এত বড় একটা কথা আমি বললাম। জাতিসংঘ একটা সংস্থা আছে, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ILO, এবং জাতিসংঘের একটা অঙ্গ আছে যার নাম হচ্ছে জেনারেল অ্যাসেম্বলি বা সাধারণ পরিষদ। 1957-এ জাতিসংঘের ILO একটা কনভেনশন বের করে প্রথমবারের মতো পৃথিবীব্যাপী যারা বিভিন্ন অঞ্চলে বা দেশে মেজরিটি কমিউনিটি থেকে ডিফারেন্ট, তাদেরকে আইডেন্টিফাই করে।
তারা সেই কনভেনশনটাতে মাইনরিটি কমিউনিটিকে ইন্ডিজেনাস বা অ্যাবরিজিনাল বাংলায় যাকে আমরা আদিবাসী আপাতত করছি তাদের নিয়ে কিছু অধিকার তাদের প্রদান করে এবং অনুরোধ করে যে পৃথিবীব্যাপী সকল দেশই এই শর্তগুলো যেন মেনে নেয়। বাংলাদেশ 1957 সালে তো ছিল না, এটা পূর্ব পাকিস্তান ছিল। 1971 পর্যন্ত পাকিস্তান সেটা রেটিফাই করে নাই। 1972 সালে বাংলাদেশ সরকার সেটা রেটিফাই করে। আমি আবারও বলি, 1972 সালে রেটিফাই করে 57 সালে আইএলও কর্তৃক গৃহীত কনভেনশন। এখন 1989 সালে বাংলাদেশের বয়স যখন 17 বছর বা 18 বছর, 1989-এ আইএলও পুনরায় আরেকটি কনভেনশন গ্রহণ করে। এটার নম্বর যথাসম্ভব 169। তার আগে আমার বক্তব্যগুলোর সপক্ষে আমি 3টা জিনিস লিখেই নিয়ে আসছি যেন রেকর্ডে থাকে, আপনিও পাইতে পারেন। আজকে এই মুহূর্তে কাজে না লাগলেও ভবিষ্যতে লাগবে কাজে। থ্যাংক ইউ। 1989-এর কনভেনশনে 57-এর কনভেনশনটার অনেক জিনিসকে বৃদ্ধি করে দেওয়া হয়, ডিফাইন করা হয় আরো সুন্দরভাবে আলাপ আলোচনার পর। কিন্তু বাংলাদেশ সরকার সেটি তখন রেটিফাই করে নাই, আজও রেটিফাই করে নাই, কারণ বাংলাদেশ সরকারের আপত্তি আছে। দুটো বক্তব্য দিলাম, অর্থাৎ আইএলওর দুটি কনভেনশনের কথা বললাম। তৃতীয়, 2007 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ একটি ঘোষণা প্রদান করে, ডিক্লারেশন by the General Assembly of the United Nations regarding indigenous people। এটা কিন্তু কনভেনশন না, আইএলও কনভেনশন না। জাতিসংঘের এই ঘোষণাটি 2007 সালে বের হওয়ার সময় বাংলাদেশ সাধারণ পরিষদে আলোচনায় উপস্থিত থাকলেও ভোটদানে বিরত থাকে। বাংলাদেশ একলা নয়, প্রায় 3 ভাগের 1 ভাগ দেশ ভোটদানে বিরত থাকে। কিছু নেগেটিভ ভোট দেয়, কিছু ইয়েস ভোট দেয়। বাংলাদেশ ছিল বিরতি। কেন? কারণ ওই জাতিসংঘের সাধারণ পরিষদের ঘোষণায় অনেকগুলি বক্তব্য আছে যে বক্তব্যগুলি বাংলাদেশের পক্ষে মেনে নেওয়া ডিফিকাল্ট। উদাহরণ দিচ্ছি, আমার এই চার্টটাতেই আছে, আমি এটা না দেখে বললে ভুল বলতে পারি, আপনার অনুমতি নিয়ে আমি চার্টটা দেখে বলছি। 1 নম্বর, অটোনমি বা স্বাধিকার বা স্বায়ত্ত শাসন। 1900 কনভেনশন নম্বর 169-এ কিছু নাই। জাতিসংঘের ঘোষণা 2007-এর আর্টিকেলে আছে, আদিবাসী জনগণকে অধিকার দেওয়া হলো সেলফ ডিটারমিনেশন বা স্বাধিকার। কানাডার কুয়েবেক রাষ্ট্রের প্রজাতন্ত্রের মানুষকে দেওয়া হয়েছে। তারা ভোট দিয়ে বলেছে যে আমরা কানাডায় থাকবো কি থাকবো না, ভোট দিলাম। তারা ভোট দিয়েছে 4 বার যে থাকবো, তোমরা যারা স্বাধীন হতে চাও আমরা তার পক্ষে নেই। সেলফ ডিটারমিনেশন বাঙালি চেয়েছিল 1970 ইলেকশনের পরে। স্যার, আপনাকে তারা স্বায়ত্ত শাসন বা স্বশাসন বেছে নিতে পারবে। স্যার, বাংলাদেশ সরকার কি ডিটারমিনেশন মানে কি স্বায়ত্ত শাসন? নো, সেলফ ডিটারমিনেশন মানে আপনার রাজনৈতিক স্ট্যাটাস কি হবে, এটা নিকটতম বাংলা শব্দ আমার জানা নাই। আমি সেলফ ডিটারমিনেশনের মানে করেছি বা 10 জনে করেছে। আমি তো সেলফ ডিটারমিনেশনের মানে বুঝি হচ্ছে যে আমি যে নিজেকে চুজ করলাম যে আমি বলতে চাই যে আমি গারো বা আমি আদিবাসী, এটা তো আমার কোনো আপত্তি নেই, আমি এখনই ব্যাখ্যা দিই। কিন্তু সেলফ ডিটারমিনেশন আমি এখনো সেটা যাইনি। পলিটিক্যালি আপনার কমিউনিটির স্ট্যাটাস কি হবে, সে পলিটিক্যাল সেলফ ডিটারমিনেশন। আপনি যেটা বলছেন যে আমি বলতে চাই গারো, চাকমা, সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম এবং হাজার হাজার লোক এতে একমত যে হ্যাঁ গারোকে গারো বলুন, চাকমাকে চাকমা বলুন। এটা কিন্তু বাংলাদেশের সংবিধানে 72 এবং এই লেটেস্ট অ্যামেন্ডমেন্ট নিয়ে ঝগড়া হবে। আমি আপনার সঙ্গে একমত, আমি সেটা সপক্ষে সমর্থন দিতে চাই। প্রশ্ন, বাংলাদেশের সংবিধান এটা অ্যালাউ করে কিনা, বাংলাদেশের জনগণকে এটার জন্য প্রস্তুত আছে কিনা যে আপনি ওনাকে প্রস্তাব দিবেন, আপনাকে সেলফ ডিটারমিনেশন অধিকার দিলাম। সেকেন্ড, ভূমির মালিকানা ও ব্যবহারের অগ্রাধিকার। আপনি কি বলবেন যে আমি বেশি নিচ্ছি? আমি এই কথাটা যে আপনাকে প্রশ্ন করেছেন, আপনি এত বড় একটা প্রশ্ন করেছেন যেটা 4 মিনিট উত্তর দেওয়া সম্ভব না। না স্যার, আপনি অলরেডি একটা বিষয় শুধু একটু বলেন যে ওই সেলফ ডিটারমিনেশন যদি কেউ করতেই পারে, তার সাথে কি আপনি যে বলছেন যে আদিবাসী ধোয়া তুলে আলাদা খ্রিস্টান রাষ্ট্র বানানোর চক্রান্ত করছে, আলাদা খ্রিস্টান রাষ্ট্র বানানোর চক্রান্ত 1937 সাল থেকে চলছে। আচ্ছা, এই প্রসঙ্গে আমরা চক্রান্তগুলো কিন্তু কোনোদিনও পাবলিককে ডিক্লেয়ার দিয়ে হয় না। চক্রান্তগুলোতে কিন্তু আদিবাসী জনগোষ্ঠীর বা উপজাতি জনগোষ্ঠীর 2.5 লাখ লোক জড়িত না। যে কোনো চক্রান্তে জড়িত হয় মুষ্টিমেয় কিছু লোক। সেটা শুধু পার্বত্য চট্টগ্রামকে নিয়ে নয়, পার্বত্য চট্টগ্রাম,
উত্তর পূর্ব ভারতের কিছু অংশকে নিয়ে একটি আন্তর্জাতিক পরিকল্পনা গোপনে চলছেই তো চলছেই। এবং এই প্রকল্প বা পরিকল্পনা একটা বড় অংশ হচ্ছে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীরা যদি আদিবাসী হিসেবে পরিচিত হয় সেই জন্য না, আদিবাসী হলে আপনি কিন্তু সেলফ ডিটারমিনেশনের দোয়া তুলে জাতিসংঘের ইন্টারভেনশন কামনা করবেন, পূর্ব তিমুরে যেমন কামনা করা হয়েছে। আপনি বলবেন জাতিসংঘের চাই, কারণ আমাদেরকে বাংলাদেশ সরকার অত্যাচার করছে, আমাদের উপরে দমন নীতি দিচ্ছে, আমাদেরকে নিজেদের অধিকার নিতে দিচ্ছে না। আমার মনে হয়, আমার যদ্দূর জানা আছে পূর্ব তিমুরের অবস্থাটা একটু ডিফারেন্স। আর আমি আবার আপনাকে কিন্তু আমি আরো 4টা পয়েন্ট আপনাকে বলা থাকবে যে আপনি ভূমির অধিকার, ভূমি নিয়ে সামরিক কর্মকাণ্ড, সীমান্তের অপসারণ বলা হয়নি। জি আপনি সেটা হচ্ছে যে এই যে আলাদা খ্রিস্টান রাষ্ট্রের কথাটা আসে কিভাবে, আমি স্পষ্ট নয় আমার কাছে। কারণ পার্বত্য চট্টগ্রামে যে সমস্ত আদিবাসীরা বাস করে তাদের মধ্যে মেজরিটির ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্ম। না স্যার, এখানে যদি আপনি এই ধর্মীয় দিক থেকে যদি দেখেন বলেন খ্রিস্টানদের সংখ্যা কতটুকু, কতজন আছে খ্রিস্টান, সেটা আমি বৌদ্ধ বা খ্রিস্টান আমি ওই তর্কে যাইতে রাজি না, কিন্তু আদিবাসীদের যে সংজ্ঞা আইএলওর আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলন আদিবাসী হিসেবে যে চিহ্নিত করা হয়েছে, সেখানে আমি যদ্দূর পরে বুঝছি ততদূরের মধ্যে আমি যেটা বুঝতে পারছি যে আদিবাসীদের তাদের নিজস্ব ধর্ম, নিজস্ব আইন, নিজস্ব ইয়েতে এক থাকার কথা, তাদের বৌদ্ধ খ্রিস্টানি কনভেনশন ধর্মগুলিতে আসারই কথা না। অনেক জাতি তো, আদিবাসী মানে তো একটা জাতি না, আদিবাসী মানে তো একটা কথা না। এখন কেউ যদি তার নিজস্ব কৃষ্টি, নিজস্ব সংস্কৃতি বজায় রাখে তাইলেই সে কেবল আদিবাসী হবে। তো সে যদি অন্য আরেকটা বড় ধর্মের সাথে মিশে যায়, সে কি তখন আদিবাসী থাকবে? না না, তার তো নিজস্ব যে ধর্ম, সেই ধর্ম তো সে আশ্রয়ের মতো করে, প্রত্যেকটা জাতি জনগোষ্ঠীর যে নিজস্ব ধর্ম আছে সেটা তার, যে আপনি একটু আগে বললেন নিজস্ব বিচার ব্যবস্থা, তাদের যে জীবনযাপন, এটা তো সম্পূর্ণ ভিন্ন। তাই যদি হয় তাহলে তাদের একটা আলাদা আইডেন্টিটি কেন থাকবে না? আমরা তো বাঙালি, আমরা তো আরেকটা জাতি নই। তা আমরা যদি বাঙালি হই, বাঙালি হিসাবে আমাদের একটা জাতির আইডেন্টিটি আছে। চাকমা আইডেন্টিটিটা বা গারো আইডেন্টিটিটা কি যথেষ্ট না? আমাকে কি আরেকটা অভিহিত করতে হবে আমার নিজেকে? না, কিন্তু একটা বৃহত্তর জাতি জনগোষ্ঠীর মাঝে যখন অন্যান্য জাতিগুলোরা থাকে, তখন কি তাদেরকে প্রত্যেকটা দেশে কি এরকম করা হয়? আলাদা যে আইডেন্টিটিটা, সেটা স্পষ্ট করার প্রয়োজন নাই তাদেরকে। আর এতদিন ধরে যে বলা হচ্ছে তাদেরকে, আদিবাসী তো ব্রিটিশ প্রশাসকরা তাদেরকে উপজাতি বলেছিল, ট্রাইবাল বলা হয়েছিল। তারপরে তারা নিজেদেরকে এখানে, এই যে কথাটি একটু আগে মেজর জেনারেল ইব্রাহিম সাহেব বললেন, যে এই যে সেলফ ডিটারমিনেশনের যে জায়গাটা, তারা সেই জায়গা থেকে যদি তারা নিজেদেরকে আদিবাসী বলতে ভালোবাসে, পছন্দ করে, তাহলে আমাদের তো রাষ্ট্রের কোনো সমস্যা ছিল না, এতদিন সমস্যা হয়নি। আপনাকে তো আসলে হঠাৎ করে এখন কেন এই রাষ্ট্রের সমস্যা হচ্ছে? স্যার, আপনাকে তো নিশ্চয়ই ব্যাখ্যা করতে হবে না যে স্যার এটা তো একটা কেবলমাত্র কোন একটা জনগোষ্ঠী নিজেদেরকে আদিবাসী বলা না। যেমন একটা কনভেনশনের মধ্যে ঠিক করে দেওয়া হয়েছে আদিবাসীদের প্রতি কি কি দায়িত্ব আমাদের পালন করতে হবে। এটা যদি আমাদের দেশের জন্য অনেক বড় একটা ব্যাপার হয়, তাহলে শুধুমাত্র নামটা পাওয়ার জন্য কি আমরা এত কিছু করব? নামটা নয়, তাহলে কি আমরা মনে করব যে আদিবাসী না বলে যদি ক্ষুদ্র নৃগোষ্ঠী বলা হয়, তাহলে বাংলাদেশের আদিবাসীদের চেহারা, তাদের জীবনযাপন রাতারাতি পাল্টে যাবে? যাচ্ছে কি তাই? তাহলে যে জাতি জনগোষ্ঠী, আমি আজকে বাঙালি, আমার মনে হয় সঞ্জীব দার বলার অনেক কথা। সঞ্জীব একটু বলেন, মানে উনি রাতারাতি পাল্টে যাওয়ার কথা বলছেন। আমি তো আসলে গুরুত্বপূর্ণ আমার বক্তব্য কথা ছিল, সেটা হলো সেলফ ডিটারমিনেশন নিয়ে। সেলফ ডিটারমিনেশন, আমাদের ইব্রাহিম ভাই যেটা বলেছেন যে রাইট টু সেলফ ডিটারমিনেশন, এই কথাগুলো জাতিসংঘ আদিবাসী ঘোষণাপত্র শুধু না, তার আগেই আপনি যদি দেখেন 1966-এ ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল কভিনেন্ট অন ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস, মানে অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অধিকার সনদ, যেটা বাংলাদেশ রেটিফাই করেছে। এবং একই সালে আপনি দেখবেন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, যেটা নাগরিক এবং রাজনৈতিক অধিকার সনদ জাতিসংঘের, সেটা প্রথম ধারা হলো দুইটারই, নাগরিক রাজনৈতিক অধিকার সনদ এবং অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক অধিকার সনদ, দুইটা সনদ। কেউ হয়তো একটা স্বাক্ষর করতে পারে আর একটা নাও করতে পারে, কিন্তু বাংলাদেশ দুটাতেই স্বাক্ষর করেছে। তার 1 নম্বর ধারা হলো অল পিপল হ্যাভ দ্য রাইট টু সেলফ ডিটারমিনেশন, মানে সকল মানুষের বা নাগরিকের আত্মনিয়ন্ত্রণ অধিকার রয়েছে। এই জাতিসংঘের আগেই 66-এ আমরা রেটিফাই করেছি। কিন্তু আমি ইব্রাহিম ভাইকে কি বলে সম্মান জানিয়েই বলতে চাই, পার্বত্য চট্টগ্রামের এখন যে সেলফ ডিটারমিনেশনের কথা বলা হয়েছে, এটা ইন্টারনাল সেলফ ডিটারমিনেশন। এটাকে জাতিসংঘে যখন ঘোষণাপত্র, সুযোগ আছে কিনা যে এটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করার? আমি জেনারেল ইব্রাহিম যে প্রশ্নটি তুলেছেন, এটা সুযোগ আছে কিনা রাজনীতি? আজকের পরিস্থিতি 50 বছর পরে পাল্টে যেতে পারে। কিন্তু আমরা যারা আদিবাসীরা জাতিসংঘের অধিবেশনে অংশগ্রহণ করেছি, আমরা জেনেভাতে যখন এই বিষয়গুলো নিয়ে তর্ক হয়, আদিবাসী ঘোষণাপত্র যখন তৈরি করা হয়, চূড়ান্ত হওয়ার আগে 2006 সালে, তারপরে 2007 সালে সেটা গৃহীত হলো, অনেক বিতর্ক হয়েছে এটা নিয়ে। আমেরিকা স্যার যেটা বলেছেন যে 4টা ঘোষণাপত্র যখন তৈরি করা হয়, চূড়ান্ত হওয়ার আগে 2006 সালে, তারপরে 2007 সালে সেটা গৃহীত হলো, অনেক বিতর্ক হয়েছে এটা নিয়ে। আমেরিকা স্যার যেটা বলেছেন যে 4টা রাষ্ট্র নেগেটিভ ভোট দিয়েছে, আমেরিকা, নিউজিল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া। তারা কিন্তু পরবর্তী সময়ে এই 4টা রাষ্ট্র, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তারা কিন্তু জাতিসংঘ অধিকার ঘোষণাপত্রকে গ্রহণ করেছে পরবর্তী সময়ে। এবং এখন একটা রাষ্ট্র নেগেটিভ নাই। এমনকি অস্ট্রেলিয়া তো আদিবাসীদের কাছে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কেভিন রাড
তাদের অতীত ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেছে। আর আপনি যেটা বলছেন যে 3 ভাগের 1 ভাগ রাষ্ট্র ভোটদানে বিরতি ছিল না, 147টা দেশ আরো 4টা দেশ 151টা দেশ হলো পক্ষে ভোট দিয়েছে। আমি কিন্তু মাত্র 13টা রাষ্ট্র, আমি বলি 13টা রাষ্ট্র, মাত্র ছোট ছোট রাষ্ট্র 13টা, 11টি ভোট প্রদানে বিরত, মাত্র 11টা, তার মধ্যে সামোয়া আপনার যে মানে অনেকগুলি ছোট দেশ। আমি যেটা আপনার কাছে জানতে চাই যে এটা অবশ্য আমরা একটা বিরতি নিতে হবে, বিরতি থেকে ফিরে এসে জেনারেল ইব্রাহিমকে শুনে আবার আপনার কাছে আসতে চাইবো হচ্ছে এইটি জানার জন্য যে আদিবাসী বলা হলে আজকে আপনার যে জীবনধারা বা রাষ্ট্রের উপর আপনার যে অধিকার, রাষ্ট্রের যে আপনার কর্তব্য, তার কি পরিবর্তন ঘটবে খালি আদিবাসী যদি আপনাকে সাংবিধানিকভাবে বলা হয়। আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এলাম। আজকে বাংলাদেশে আমরা বিরতির মধ্যে দর্শকরা অনেকে আমাদের কাছে SMS পাঠিয়েছেন, তাদের সবারই মূল কথা একটাই যে আদিবাসী উপজাতি জাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী যে নামে ডাকা হোক না কারণ আমরা সবাই এই বাংলাদেশের মানুষ, সবাই মিলে বাংলাদেশটার একটা ভালো করতেই চাই। তা আমরা একটু আলোচনায় ফিরে আসি। মেজর জেনারেল ইব্রাহিম, আপনি বলছিলেন যে আপনি আবারও ওই জায়গা থেকে শুরু করতে চান যে আইএলওর মানে ওই একটি প্রশ্ন ওনাকে বলেছিলেন যে আলোচনাটার এই মুহূর্তে কোনো যুক্তি বা প্রেক্ষাপট আছে কিনা। মেহেরবানি করে খেয়াল করুন, 1987 সালের ডিসেম্বর মাসের 17 তারিখ খাগড়াছড়ি থেকে 21 কিলোমিটার উত্তর পূর্বে গভীর বনের মধ্যে আমি বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে ছিলাম, শান্তি বাহিনীর সঙ্গে আলোচনায়, এরকম সিভিল কাপড় পরে ওনারা একটা দাবিনামা দিয়েছিলেন। সেই দাবিনামার মধ্যে প্রথম দাবি ছিল 5টার মধ্যে একটা, যে বাংলাদেশ একটি ফেডারেল রাষ্ট্র হবে, সেই রাষ্ট্রে 2টি প্রদেশ থাকবে, একটি প্রদেশের নাম বাংলাদেশ, রাজধানী ঢাকা, আরেকটি প্রদেশের নাম জুম্মল্যান্ড, রাজধানী রাঙ্গামাটি। প্রাদেশিক সরকারের হাতে থাকবে সব ক্ষমতা, কেন্দ্রের হাতে থাকবে 4টি, পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষা নীতি, ভারী শিল্প এবং অর্থনীতি। এইরকম 1952 সালে নাগাল্যান্ডে ডাক্তার ফিজো ডিক্লেয়ার করেছিল ইন্ডিপেন্ডেন্স হয়ে যাবে। পৃথিবীব্যাপী বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, স্বাধীনতা চায় এমন আন্দোলন চলছেই। আন্দোলনকে আমি অপরাধ বলতে পারবো না, মানুষের আকাঙ্ক্ষা থাকতেই পারে, কিন্তু একটি রাষ্ট্র বা কমিউনিটি এটাকে অ্যালাউ করবে কিনা সেটা হচ্ছে সে রাষ্ট্রের দায়িত্ব। আজকে যখন আপনি বীজটা রোপণ করবেন, যেমন কুয়েবেকের উদাহরণটা দিলাম, কানাডায় 4 বার সেখানে ভোট নেওয়া হয়েছে, আমার জানা মতে 4 বারই কুয়েবেকের জনগণ বলেছে আমরা কানাডার সঙ্গে থাকতে চাই, কিন্তু একটি দল আছে তারা আন্দোলন করেই যাচ্ছে যে না আমরা আলাদা হব। স্কটল্যান্ড আজকে 500 বছর পর ইংল্যান্ডের থেকে আলাদা হওয়ার জন্য চেষ্টা করছে। বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশকে প্রস্তুত যে পার্বত্য চট্টগ্রামকে আলাদা রাষ্ট্র হিসাবে মেনে নেবে। এইটার মধ্যে দিয়ে আপনারা বিচি লাগাবেন, তাকে যখন আপনি এই অধিকারটা দিবেন, সে জাতিসংঘের সাদা চামড়ার নাকচাপটা ভাই আর নাক খাড়া ভাইকে ডেকে বলবে আমরা নির্যাতিত নিপীড়িত, আমাদেরকে স্বাধীন করা, আমাদের বক্তব্য শোনার সুযোগ দেওয়া হোক। দ্বিতীয় পয়েন্টে আসেন, ভূমির মালিকানা ও ব্যবহারের অধিকার। জাতিসংঘের ঘোষণা মোতাবেক রাষ্ট্র আদিবাসীগণ যেই ভূমির মালিক বা যেই ভূমি তারা দখল করে আছেন, সেই মালিকানা বা দখলের অনুকূলে আইনগত গ্যারান্টি দিবে। আমাদের ভাইয়েরা আবেদন করছেন পুরা পার্বত্য চট্টগ্রামে যত জমি তার মালিক একমাত্র উপজাতীয় ভাইয়েরা। বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের জনগণ বলতে চাচ্ছে না, আপনারা আপনাদের একটা অংশ পাবেন, রাষ্ট্রের সরকার একটা অংশ পাবে, বাকি অংশ বাঙালিরা সেখানে থাকবে, তারা একটা অংশ পাবে, বাইরের লোকেরা কেনাকাটি বন্ধ। সজীব দা, আপনি 3 নম্বর সজীবদের কথা একটু শুনে নিই। সজীব দা এই জায়গায় অনেকক্ষণ এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ উনি যে অনেক দেশের তুলনা দিচ্ছেন, বিশেষ করে ওই আত্মনিয়ন্ত্রণ অধিকার এবং তারপরে জুম্মল্যান্ড এবং আলাদা হয়ে যাওয়া। আমি জাস্ট আপনাদের পিছনের দিকে তাকাতে বলি, আপনাদের অগ্রগতির পক্ষে আমাদের যা সমর্থন লাগে সংবিধানের মাধ্যমে আপনি নেন। আমার এই সংবিধান যদি পর্যাপ্ত না হয়, এই সংবিধানকে আপনি আরো উন্নত করুন, আমি জাতিসংঘকে টেনে আনলে আমাদের বিপদ। আমার বক্তব্য হলো যে আমরা আদিবাসীরা, সেটা পার্বত্য চট্টগ্রাম এবং সারা বাংলাদেশের আদিবাসী, সব সময় সেটা সেই ব্রিটিশ আমল থেকে শুরু করে সাঁওতাল বিদ্রোহ থেকে শুরু করে আর অসংখ্য বিদ্রোহ, 71-এর মুক্তিযুদ্ধ, আমরা সবসময় যুক্ত হবার চেষ্টা করেছি। সংবিধানে আমরা যুক্ত হতে চেয়েছি, আমরা সাংবিধানিক অধিকার চেয়েছি। 72 সালেও কিন্তু মানবেন্দ্র নারায়ণ লারমা সংবিধানে অনেক কথা বলেছেন, কবিতার মতো করে কথা বলেছেন, এবং শুধু উনি পাহাড়ি মানুষের কথা বলেন নাই, ওনার একটা বই আছে সংসদ কার্য বিবরণীতে, এটা যে কেউ খুলে পড়তে পারে, যে উনি কিভাবে এই দেশের খেটে খাওয়া কৃষক, শ্রমিক, নদীর নৌকা মাঝি
রিকশাওয়ালার কথা বলেছেন, কিন্তু সাধারণ আমি আসতেছি যে তার মানে কি মানবেন্দ্র নারায়ণ লারমা সেই সময়েও বা আদিবাসী পাহাড়ি মানুষ সংবিধানে যুক্ত হতে চেয়েছিলেন। আর আমাদের ইব্রাহিম ভাই বলছেন যে তারা যদি বেরিয়ে যেতে চায়, আমি মনে করি এটা আমার কথা, উনি ওনার কথা বলবেন, কিন্তু আমরা সব সময় এখনো সংবিধানে কিন্তু আমরা যুক্ত হতে চাই। যুক্ত হতে চাওয়ার অর্থ হলো এমন 71-এ অনেক অবদান আছে আদিবাসীদের এই দেশের এই ভূখণ্ডের মাটির জন্য, তারা জীবন দিয়েছেন। এক নম্বর হচ্ছে আবারও তফাৎ করতে হবে, পুরা বাংলাদেশের মধ্যে পার্বত্য চট্টগ্রাম এবং আপনাদেরকে আলাদা করার আমি বিনীত আবেদন জানাচ্ছি। সকল দৃষ্টিভঙ্গি এবং আলোচনায় আপনারা অনেক পিছনে আছেন। দিস ইজ ওয়ান। সেকেন্ড পয়েন্ট যেটা 1971-এ এবং তার পূর্বেও স্বাধীনতার জন্য আপনারা যত অবদান রেখেছেন স্বীকার করি। পার্বত্য চট্টগ্রামের অন্যতম বিখ্যাত নেতা, বর্তমান চাকমা রাজা দেবাশিস রায়ের সম্মানিত পিতা রাজা ত্রিদীপ রয় নিজের একটি আত্মজীবনীমূলক বই রেখেছেন ইংরেজি ভাষায়, ইসলামাবাদ থেকে প্রকাশিত হয়েছে। আমার ব্যক্তিগত সংগ্রহে আছে, মাত্র 10 দিন আগের থেকে আমি পড়েছি উনি কেন 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন। আপনি মেহেরবানি করে লিখে রাখুন রেকর্ডে, চাকমা উপজাতি সংবিধান বাংলাদেশের মুক্তিযুদ্ধের মেজরিটি বিরোধিতা করেছে তাদের নেতৃত্বের কারণে। আপনাকে বলছি না, খবরদার, হাজং গানো সাঁওতালকে বলছি না, ত্রিপুরীকে বলছি না। এখন উনারা যে আলাদা রাষ্ট্র করবেন না এই গ্যারান্টি কে কোথায় দিবে? আমি তো উদাহরণ 1987 এর দিলাম। আচ্ছা, আমার মনে হয় কি আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি এটা আমি বলতে দেই। 3 নম্বর, সামরিক কর্মকাণ্ড, সামরিক বাহিনী মোতায়েন। জাতিসংঘের ঘোষণা মোতাবেক আদিবাসী জনগণের জমিতে বা এলাকায় সামরিক কর্মকাণ্ড, এলাকায় কোনো সামরিক কর্মকাণ্ড অনুষ্ঠিত হবে না। শুধুমাত্র পাবলিক ইন্টারেস্ট বা জনস্বার্থে কর্মকাণ্ড করা যাবে, কিন্তু কোনটি জনস্বার্থ সেটি নির্ধারণের জন্য আদিবাসীদের সঙ্গে আলোচনা করতে হবে। আবার পরবর্তীতে গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে। আমাদের মূল জায়গাটা হচ্ছে আদিবাসী না উপজাতি, এবং আমার কাছে মনে হচ্ছে যে আপনার আলোচনার জায়গাটা শুধুমাত্র পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক হয়ে যাচ্ছে। বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামের আমি বাকিদেরকে নিয়ে আমার মন, কিন্তু আজকে যখন কথা উঠছে আদিবাসী না উপজাতি, সেটা এর ভিতরে শুধুমাত্র তো চাকমারা পড়ছে না, এর মধ্যে সাঁওতাল, ওরাও, গারো, হাজং সবাই আসছে। তাহলে আমরা সবাইকে কেন বিবেচনা করব না? আমি সাঁওতাল, গারো, হাজংয়ের স্বার্থের জন্য আপনার পাশে দাঁড়িয়ে লড়াই করতে আরেকটা প্রশ্ন না, তাহলে আলাদাভাবে দেখার কিছু নেই। আমার একটা প্রশ্ন, বাংলাদেশ রাষ্ট্র এতদিন পর্যন্ত এদেশের সরকার, এদেশের বিরোধী দল, এদেশের বিভিন্ন পর্যায়ের লোকজন সবাই এখনো পর্যন্ত আমরা মুখে আদিবাসী শব্দটা বিভিন্ন পর্যায়ে ব্যবহার করা হয়েছে। আজকে এমন কি ঘটলো গত 2-3 বছরে হঠাৎ করে? আমার মনে হয় সঞ্জীব রঙের এখানে আওয়ামী লীগের নির্বাচন ইস্তেহার আছে, যারা আজকে বর্তমান সরকার ক্ষমতায় আছেন, তারা সেখানে বলেছেন আদিবাসী কথা, আদিবাসী আছে, এটার মধ্যে আছে এখানে প্রধানমন্ত্রী হিসাবে বাণী দিয়েছেন, আদিবাসী কথা আছে। হঠাৎ করে এই রাষ্ট্রের আজকে কি ঘটলো যে আর আদিবাসী বলা যাবে না? আমার প্রশ্নটা এই জায়গায় যে আমার দেশের উত্তর, দাদা সৌরভ শিকদার ভাইয়া, প্রফেসর সাহেব, আমি এটার উত্তর পরিষ্কার ভাষায় বলে দিই। আওয়ামী লীগ নির্বাচনী ইস্তেহার লেখার সময় মাননীয় প্রধানমন্ত্রী হাসিনা বাণী দেওয়ার সময় ঘূর্ণাক্ষরেও কল্পনা করে নাই আদিবাসীকে আইনগত ভাবে অধিকারটি, আদিবাসী শব্দকে অধিকার দিলে, সাংবিধানিক ভাবে দিলে তাৎপর্য কি? কথাটা তারা যদি জানতো এই জীবনে তারা লিখতো না। কিন্তু একটা কথা আমলে বাংলাদেশের সংবিধানে একটি ভুল হয়েছে। 2011 সালে আওয়ামী লীগের আমলে পুনরায় যে ভুলটা হচ্ছে, অর্থাৎ উনি যে বললেন সম্মানিত নেতা মানবেন্দ্র নারায়ণ লারমা, যার নেতৃত্বে জনসংহতি সমিতি হয়েছে, যার নেতৃত্বে 1975 ডিসেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ শুরু হয়েছিল, তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে 72 সালে বলেছিলেন, পার্লামেন্টকে অ্যাড্রেস করে, বঙ্গবন্ধুকে অ্যাড্রেস করে, আমি একজন চাকমা, আমি চাকমা থাকতে চাই, আমি বাঙালি না, আমাকে জোর করে বাঙালি বানাবেন না। এটা স্বাভাবিক। এবং বঙ্গবন্ধু 73 সালের মার্চ মাসে রাঙ্গামাটি স্টেডিয়ামে বলেছিলেন, আজকে থেকে তোদেরকে বাঙালি বানিয়ে দিলাম, বাঙালি প্রমোশন দিলাম। তার তাৎপর্য উনি জানেন। আমি একজন তখনকার আমলের তরুণ ক্যাপ্টেন বা মেজর, আমার দৃষ্টিতে ওটা ভুল ছিল। আমার দৃষ্টিতে আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহারে আদিবাসী লেখা, মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণে বা মেসেজে লেখা মারাত্মক ভুল। এত বড় পর্যায়ে কিন্তু আমার এখানে একটা কথা আছে, এই প্রসঙ্গে একটা কথা আমি বলতে চাই। প্রফেসর সৌরভ শিকদার যে প্রশ্ন তুলতে, আমার কাছে এখানে একটা প্রসঙ্গটা হচ্ছে যে এই যে আদিবাসী শব্দটা, আমি যদি এক ভাষা বিজ্ঞানী হিসাবে ভাষা দিক দৃষ্টি থেকে বিচার করি, তাহলে একটা শব্দের অর্থ শুধুমাত্র অভিধানে থাকে না, শব্দের অর্থ সামাজিক জীবনে ব্যবহার করতে করতে মানুষ অভ্যস্ত হয়ে যায়। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ এই উত্তরবঙ্গ সমতল ভূমি বিভিন্ন জায়গায় যারা প্রতিদিন আদিবাসী আদিবাসী বলছে, আপনি এখানে অনেকবার আদিবাসী বলেছেন, সবাই আমরা বলে অভ্যস্ত। এই শব্দটার কি মাহাত্ম্য পরিবর্তন হয়ে গেল যে আমি আজকে আর আদিবাসী বলবো না আগামী থেকে?
রাষ্ট্র তাকে দাঁড়ান ভাইয়া, তাদের বিভিন্ন আপনার সার্কুলার বের কথাটা করতে হয় রাষ্ট্রীয়ভাবে, কেন এটা দরকার পড়লো? আপনার কথাটা- আমার মনে হয় একটা জায়গায় আছে দাঁড়ান, আমি বলি দাদা। সরকার কোথাও ভুল করছে। ভুলটা আমার কাছে মনে হয় আমাদেরকে বা এই সরকার বা বর্তমান সরকার কোথাও বুঝাতে ভুল করছে যে আসলে আদিবাসী শব্দটা বললে এই ক্ষতিটা হবে রাষ্ট্রের, এটা বলুক ক্লিয়ার করে। এই যে না, আজকে এই এখানে টেলিভিশনে কি আলোচনা ক্ষতিটা হবে হচ্ছে। সেই ক্ষতিটা বুঝাতে পারছে না কেন? আজকে কেন আমার বুঝে- সন্দেহ হয়, সরকারের দোষ আমার এটা। সন্দেহ হয় হ্যাঁ, সরকারের দোষ। আপনি ক্ষতিটা বলেন। আপনি জানেন, বলেন, আপনি আমি যদি দুটো জিনিস খুব- বললাম, ওই যে বাংলাদেশ এই যে- জাতিসংঘ। এইগুলি কি সবগুলি আদিবাসী বলার জন্য অপেক্ষা করে আছে? অবশ্যই। এবং আদিবাসী বললেই বললে সবগুলি কি আমাদের আসবে? মধ্যে মতভেদ Yes, রয়েছে। আসবে। শুধু আদিবাসী বললে এইগুলি আমাদের শুধু মধ্যে আদিবাসী চলে না। বললেই আমরা- এই আদিবাসী ভাইয়েরা কি করবেন আমি বলি, তারা বাংলাদেশের আইজির কাছে তো আবেদন করবে না, বাংলাদেশের সুপ্রিম কোর্টে যায় বলবে যে আমার এই আইনগত অধিকার আমাদের মতভেদ Yes, রয়েছে। আসবে। শুধু আদিবাসী বললে এইগুলি আমাদের শুধু মধ্যে চলে না। আদিবাসী আমরা- বললেই এই আদিবাসী ভাইয়েরা কি করবেন আমি বলি, তারা বাংলাদেশের আইজির কাছে তো আবেদন করবে না, বাংলাদেশের সুপ্রিম কোর্টে যায় বলবে যে আমার এই আইনগত অধিকার দেওয়া হোক, এবং জাতিসংঘে যায় বলবে যে আমি এটা পাচ্ছি না। জাতিসংঘের সঙ্গে Yes সরকার বলবেন। আমার তো- I guarantee you। আমার মনে হয় যে এই প্রসঙ্গটি একটু পরিষ্কার হওয়া প্রয়োজন যে আদিবাসী বলা হলেই এই মুখে বলা না তো, আইনগতভাবে স্বীকৃতি দেওয়া। দিলেই এইগুলি আমাদের উপরে এসে পড়বে। এটা আমরা নিয়ে এটা- আলোচনা আমরা এটা করার প্রয়োজনই ছিল না আমরা এটা আমার মনে হয়, বিরতি কারণ যা দিচ্ছি, বিরতির বলার পর আছে ফিরে সেভাবে এসে থাকতেই এটা- পারে। No। বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে জনাব সঞ্জীব দুরঙের কাছে জানতে চাইবো যে জেনারেল ইব্রাহিম যে কথাগুলি বলছেন যে জাতিসংঘ স্বীকৃত সাংবিধানিক ভাবে যদি আমরা আদিবাসী ঘোষণা করি বা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দিই, তাহলে যে বিপদগুলির কথা উনি বলছেন যে স্বাধিকার, ভূমির মালিকানা অধিকার, সামরিক কর্মকাণ্ড, সেক্ষেত্রে আপনার আমি মনে করি যে এটা ওনার হয়তো আশঙ্কা, হয়তো ওনার দুর্ভাবনা হতে পারে, কিন্তু আমি জীবন দিয়ে যেটা মনে করি এটা আমার কাছে মনে হয় যে এরকম হওয়ার কথা না। তারপরে আরেকটা ব্যাপার হলো জাতিসংঘ আদিবাসী অধিকার ঘোষণাপত্র কিন্তু অনেক দেশ এটাকে স্বীকার করেছে, অথবা আইএলও কনভেনশন 169 এটা নেপাল রেটিফাই করেছে। ফিলিপাইনে আদিবাসী অধিকার আইনই আছে। তো ফিলিপাইনে কি এরকম কিছু হয়েছে? হয় নাই। নেপালে কি এরকম কিছু হয়েছে? হয় নাই। তারপরে আরেকটা ব্যাপার উনি যেটা বলেছেন যে আমরা হয়তো এখানের বিষয় বাদ দিয়ে জাতিসংঘে চলে যাব। জাতিসংঘ তো সবাই যায়। আপনার এখন যারা বিরোধী দলে তাদের উপরে যখন নিপীড়ন, নির্যাতন, দুঃখ কষ্ট, তারা যায় না। তাহলে আপনি এখানে সব যদি ঠিকঠাক চলে, মানবাধিকার যদি লঙ্ঘিত না হয়, রাষ্ট্র যদি মানুষের সাথে ভালো ব্যবহার করে, রাষ্ট্র যদি তার নাগরিকদের সাথে, আদিবাসীদের সাথে, পাহাড়িদের সাথে, নাগরিকদের সাথে মর্যাদার আচরণ করে, তাহলে তো মানুষ কেন জাতিসংঘে যাবে? আর জাতিসংঘে যাওয়াটা তো আমি মনে করি খারাপ না। জাতিসংঘে যাওয়াটা হলো আমাদের রাষ্ট্রকে যদি ভুল ত্রুটিও করে, রাষ্ট্র ভুল করতে পারে তো, নেতা ভুল করতে পারে তো, ভুল করতে পারলে আমরা সেখানে গিয়ে এটা ঠিক করে পজিটিভলি দেখা উচিত, নাম্বার ওয়ান। আর একটা ব্যাপার আমি যেটা বলতে চাই সেটা হলো যে আইএলও কনভেনশনের যে ব্যাখ্যা উনি দিয়েছেন, আইএলও কনভেনশনের কপি আমার কাছে অনেকটা বই আছে, কিন্তু সময় যেহেতু নাই। আইএলও কনভেনশনের একটা বড় অংশ হলো রাইট টু সেলফ ডিটারমিনেশন, এবং আদিবাসী বিষয়গুলোর সংজ্ঞা তারা সেখানে দিয়েছেন। এবং ওনার হয়তো অনেক বেশি আশঙ্কা হচ্ছে, আমি জানি না কেন এটা হচ্ছে, হয়তো ওনার জীবনের কারণে হতে পারে, পার্বত্য চট্টগ্রাম দীর্ঘদিন এর কারণে হতে পারে। নেরা বেলতলায় একবারই আচ্ছা, যায়, কিন্তু 22 বছর আপনি যুদ্ধ করছেন, কিন্তু আর 22 বছর হ্যাঁ, করবেন না, গ্যারান্টি দেন। কিন্তু আমি মনে করি পার্বত্য চট্টগ্রামের মানুষ, আদিবাসী পাহাড়ি মানুষ সেই মুক্তিযুদ্ধ থেকেই, সেখানে দেখবেন আপনি অনেকে বীর বিক্রমও আছে, হয়তো উনি কিছু উদাহরণ দিয়েছেন, মারমাদের মধ্যে অনেক কিন্তু এর বাইরে অনেক মানুষ। এবং সবচেয়ে বড় কথা হলো যে এদেশের আদিবাসী জনগণ, আমরা যারা কাজ করছি, আমরা মানবাধিকারের জন্য কাজ করছি, আমরা এই রাষ্ট্রকে ভালোবাসি এবং রাষ্ট্রকে আমরা একসঙ্গে গড়ে তুলতে চাই। সঞ্জীব দা, আমাদের দর্শকদের একটু প্রশ্ন যদি করি, আমাদের এই 16 কোটি দেশের জন্য, মানুষের জন্য দেশটা কিন্তু একটু কি, আপনারা যদি আপনাদের নির্দিষ্ট ভূমির অধিকার চান, আপনারা যদি আপনাদের নির্দিষ্ট ভূমিতে আর কোনো মানুষকে আপনার জায়গা না দেন, আমাদের দর্শকরা যেটা জানতে চাচ্ছে যে আপনারা যদি সমতলে এসে থাকেন বা আমার ইয়েতে এসে থাকেন, আমি কেন পাহাড়ে থাকতে পারবো না, এরকম প্রশ্ন করছেন অনেকে। আদিবাসী মানুষের অবস্থা কিন্তু খুবই খারাপ। আমি শুধু বাংলাদেশে না, এই যে জাতিসংঘ, আমাদের আসলে কথাটা বলা উচিত যে জাতিসংঘ কিন্তু এই আদিবাসীদের বিষয়টাকে নিয়ে আলোচনা করছে। আমি আবারও একটু বিনয়ের সাথে জানতে চাই, আমাদের যে আমি যাদের অবস্থা খারাপ, তারা কি গরিব মানুষের অবস্থা খারাপ নাকি আদিবাসীদের অবস্থা খারাপ? আমাদের গরিব মানুষের অবস্থা তো খারাপ না, কিন্তু তার বাইরেও আদিবাসী হওয়ার কারণে, এটা বিশ্বব্যাপী, কিন্তু বাংলাদেশ শুধু না, বিশ্বব্যাপী জাতিসংঘ কেন আদিবাসীদের বিষয়টা তুলে এনেছে গত 10-12 বছর ধরে, এটার কারণ হলো এই মানুষগুলো আধুনিক রাষ্ট্র গঠন হওয়ার পর থেকে একেবারে মার্জিনালাইজড বা প্রান্তিকতার দিকে চলে গেছে। আপনি বাংলাদেশে তাকিয়ে দেখেন,
হতে পারে বাঙালিদের মধ্যেও অনেকে কি বলে দারিদ্র, নিপীড়িত, বঞ্চিত আছেন, এটা রাষ্ট্রের কাঠামোর কারণে হতে পারে। কিন্তু দেখবেন তার জাতিগত পরিচয়ের কারণে, সংস্কৃতিগত ভিন্নতার কারণে তাকে আরো কিছু ভিন্ন বৈষম্যের শিকার হতে হয়, যেমন নারীদেরকে হতে হয়। বাঙালি পুরুষ আর বাঙালি নারী, শিক্ষার কথা বলতে পারি, আর অনেক কিছু আছে, ভৌগোলিক অবস্থান এগুলো আছে। আপনি যে প্রশ্নটা করেছেন, বিশ্বব্যাপী কিন্তু পৃথিবীব্যাপী যারা দর্শকরা কিন্তু বলছেন যে আদিবাসীদের জন্য আমরা কোটা আছে, সেটা একটা ভালো পদক্ষেপ। কেন কোটা? কোটা এই কারণেই, বঞ্চনার কারণে। আপনি বাংলাদেশে জনসংখ্যার 16 কোটি হলে 8 কোটি তো নারী। কয়জন নারী সংসদ সদস্য আছে? কয়জন নারী মেজর জেনারেল? একজনও তো নাই এখনো। কেন নাই? কারণ হলো ঐতিহাসিক বৈষম্যের কারণে। আদিবাসীরা কিন্তু ঐতিহাসিকভাবে বৈষম্যের কারণে তাদের জন্য কিছু আপনাকে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমি একটা প্রশ্নের উত্তর দিই, সেটা হলো যে আপনারা বলছেন যে বাংলাদেশে জমি জমা কম, বাঙালি কেন রাঙামাটিতে জমি কিনতে পারবে না, আবার পাহাড়িরা কেন ঢাকা শহরে জমি কিনতে পারবে? ঢাকা শহরে কয়জন পাহাড়ি মানুষের জমি আছে আপনি আমাকে বলেন? নাই। আপনি ভারতে, পৃথিবী ব্যাপী আছে, মানে ইব্রাহিম ভাই ভালো জানবেন, সেটা হলো যে ভারতে মেঘালয় যে রাজ্য আছে, মেঘালয়ে 2 জন এমপি, একজন গারো এবং একজন খাসিয়া। মেঘালয়ে যে এমপির আসন আছে, মনমোহন সিং বা সোনিয়া গান্ধী দাঁড়ানোরই যোগ্য না, কারণ সেখানে গারো হইতে হবে, খাসিয়া হইতে হবে। এটা যদি উন্মুক্ত করে দেওয়া হয় উত্তরপ্রদেশ বা হায়দ্রাবাদ, দিল্লি, বোম্বের জন্য, ওই গারো থাকতে পারবে না। তার মানে পৃথিবীতে কিছু মানুষ যারা ঐতিহাসিকভাবে বঞ্চিত, বাংলাদেশে যারা আমরা বঞ্চিত, তাদেরকে, রাষ্ট্রকে ইতিবাচক ভালো পদক্ষেপ গ্রহণ করতে হবে। সজিদা, আমি আপনাকে একটি স্পেসিফিক উদাহরণ দিতে বলবো যে এখন পর্যন্ত শুধু আদিবাসী হওয়ার কারণে আদিবাসীদের কি কি নির্যাতন বা নিপীড়ন সহ্য করতে হয় গত 10 বছরে, 15 বছরে, 5 বছরে, 2 বছরে, 1 বছরে? আপনি ধরেন ভূমির অধিকারের ক্ষেত্রে নারীর, আদিবাসী মানুষের ভূমির অধিকারের একটা আলাদা, তাদের কি বলে, ঐতিহ্যগত প্রথাগত অধিকার আছে। রাষ্ট্র সেটা স্বীকার করে না, রাষ্ট্র সেটা জানেই না। সজিদা, আমি আসলে আপনার সাথে তর্কটা করতে চাই না, কিন্তু আমাদের গ্রামে যারা ফরিদপুর, বরিশাল, যারা নদী ভাঙ্গা অঞ্চলের মানুষ, তাদেরও নিজস্ব জমির দলিল থাকে না বলে, জমির কাগজপত্র থাকে না বলে, তাদের বেশিরভাগ জমিও কিন্তু যোদ্ধাদের কাছে চলে যায়। কিন্তু আরো কিছু কিছু বড় ধরনের, শুধু আদিবাসী হওয়ার কারণে আপনি যে অভিযোগটি তুললেন, আমি একটু আমার কাছে খারাপই লাগলো। আদিবাসী অঞ্চলে যে পপুলেশন ট্রান্সফার, যেটাকে বলে, জাতিসংঘ বলছে পপুলেশন ট্রান্সফার মানে কি? আপনি কিছু জায়গায় কিছু মানুষ রাষ্ট্রীয় মদদে বসিয়ে দিয়ে তাদেরকে মাইনরিটি করে দিবেন, এটা কিন্তু ফরিদপুরে হয় নাই, যেটা গারো অঞ্চলে হয়েছে 47 এর পরে, অনেক আগে আমার মনে হয় এই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। সেটা হচ্ছে যে প্রত্যেক জাতি জনগোষ্ঠীর একটি নিজস্ব সংস্কৃতি আছে, তার জীবন ধারণ পদ্ধতি আছে। সেই সংস্কৃতি পদ্ধতি, সে বিশেষ করে যারা আদিবাসী দেশের, তারা তাদের নিজস্ব যে জায়গা, যে অঞ্চলে তারা পাহাড়ে অথবা যে অঞ্চলে বাস করে, সেই জীবনের সঙ্গে সংশ্লিষ্ট, সেখানে যদি অন্য সংস্কৃতির, অন্য ধারণার চিন্তার মানুষগুলো তাদের পাশাপাশি আসে, হঠাৎ করে চলে আসে, তখন কিন্তু তাদের জীবনে, সমাজে, পেশায় পরিবর্তন ঘটে। এই পরিবর্তনগুলো কিন্তু আমরা দেখেছি, পার্বত্য চট্টগ্রামে দেখেছি। আমরা যদি ধরি তাহলে বলতে হয় যে এই যে কাপ্তাই বাঁধের ফলে এখানকার জীবনযাপনে একটা বিশাল পরিবর্তন ঘটেছে। এই বাঁধের ফলে উপকৃত হচ্ছে সারা দেশের মানুষ। আমরা আজকে বিদ্যুৎ পাচ্ছি, আদিবাসীরাও পাচ্ছে, কিন্তু এই যে 55,000 মানুষ এখান থেকে সরে আসতে হয়েছে, তাদের পেশার পরিবর্তন ঘটেছে, তাদের জমি নষ্ট হয়েছে। এই সাফারিংসটা ছিল তাদের একান্তই, যে সাফারিংসটা আমাদের ছিল না। রাইট। প্রফেসর শিকদার, আপনি যে কথা বলছেন সেটা কিন্তু এক ধরনের সমাজতাত্ত্বিকরা বলছেন, আরেক ধরনের সমাজতাত্ত্বিকরা কিন্তু বলছেন যে এই পরিবর্তনটা অলরেডি 100, 200, 300 বছর আগেই হয়ে গেছে। পোশাক আশাকে পরিবর্তন এসেছে, ধর্মে পরিবর্তন এসেছে, জীবনযাত্রায় পরিবর্তন এসেছে, পড়ালেখায় পরিবর্তন এসেছে। সেই হিসাবে আদিবাসীদের কি আপনি, মানে তারা নিজেরাই তো তাদের নিজেদের ওটা সেইভাবে সংরক্ষণ করে। বিষয়টা হচ্ছে যে আমরা তাদের পরে এমন কিছু চাপিয়ে দিচ্ছি কিনা যার ফলে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিষয়টা এইখানে। আচ্ছা, জেনারেল ইব্রাহিমকে এই প্রশ্নটি করতেই হবে যে উনি যেটা বলছিলেন যে ইচ্ছা করে কিছু জনগোষ্ঠী, এবং আপনি সে সময় পার্বত্য চট্টগ্রামে কাজ করছিলেন, কিছু জনগোষ্ঠীকে সেখানে সেটেল করে দেওয়া, যাতে পার্বত্য চট্টগ্রামের যারা আদিবাসী যদি আপনি নাও বলেন, তারা মাইনরিটি হয়ে যায়, সেটা আপনারা কেন করেছিলেন? একটু সময় নিয়ে দুটো উত্তর দেই। যখন বাঙালিগণকে সেখানে জনগোষ্ঠী করার সুযোগ দেওয়া হচ্ছিল 1978, 79, 80, 81, সেই সময়টা আমি সেখানে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করি নাই। আমি বরঞ্চ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি, সাংঘাতিকভাবে গুরুত্বপূর্ণ। এয়ার ভাইস মার্শাল আমাদের বর্তমান পরিকল্পনা মন্ত্রী একে খন্দকার বীর উত্তম, উনার নেতৃত্বে উনি, মেজর জেনারেল আব্দুল সালাম, এখন আওয়ামী লীগের এমপি, কর্নেল ইব্রাহিম, আমরা 3 জন 3টি খুঁটি শান্তির জন্য সেখানে যে পরিশ্রমটা করেছি 87, 88, 89, যার ফলে জেলা পরিষদ এসছে। সন্তুল আলমা ভাই, যিনি 13টি বছর ধরে একটি সিংহাসন দখল করে আছেন এবং মাননীয় শেখ হাসিনা সেটাকে সুযোগ করে দিচ্ছেন, উনাদের দারুণ প্রতিবাদের মুখে আমরা শান্তি টানতে চেষ্টা করেছিলাম। আমি সেটার ব্যাখ্যা দিব। 78, 79, 80, 81-এ
কেন বাঙালিরা গিয়েছে আমি চাক্ষুষ তাদের পক্ষে বলতে পারবো না, আমি যুক্তিটা তাত্ত্বিকভাবে দিব। এই যখন এই বিদ্রোহটা বঙ্গবন্ধু নিহত হওয়ার পরপরই শুরু করে, এই বিদ্রোহের কিন্তু প্রেক্ষাপটের জন্য বিএনপি, জামাত ইসলামী, বাঙালি, চাটগাইয়ারা কেউ দায়ী না। এটার জন্য দায়ী পাকিস্তান সরকার, ব্রিটিশ সরকার। কিন্তু তার ফলটা এসে গেল বঙ্গবন্ধু নিহত হওয়ার পর পরবর্তী সরকারের ঘাড়ে। তখন জিয়াউর রহমান সাহেব বলেছিলেন ওনাদেরকে ডেকে বারবার যে আমরা সরকারের দায়িত্ব নিয়েছি, আপনাদের জন্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এটা ওটা আমরা করতে চাচ্ছি, আপনাদের উপর ভুলভ্রান্তি হয়েই থাকতে পারে, আসুন আলাপ আলোচনা করি, সমাধানে যাই। কারণ আমরা তো আপনাদের বিদ্রোহের প্রেক্ষাপট আমরা তৈরি করে দেই নেই। আমি জিয়াউর রহমান তো 76 এর মাঝামাঝি সময় থেকে কিছু কাজ করছি, 77 দায়িত্ব বেশি নিয়েছি। তিনি এই অফারটা দিয়েছিলেন সন্তুল আরমার মাধ্যমে তার বড় ভাইকে, কারণ সন্তুল আরমান পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। তিনি চেয়েছিলেন, জিয়াউর রহমান বীরুত্তম মহোদয় চেয়েছিলেন আলোচনার মাধ্যমে সমাধান হোক। 3 বছর অপেক্ষা করার পর যখন ওদেরকে আলোচনার টেবিলে আনতে পারলো না, তখন তিনি বললেন আমার থেকে ডেভেলপমেন্ট চাও, আলোচনার মাধ্যমে সমাধান হোক। 3 বছর অপেক্ষা করার পর যখন ওদেরকে আলোচনার টেবিলে আনতে পারলো না, তখন তিনি বললেন আমার থেকে ডেভেলপমেন্ট চাও, উন্নয়নের কর্মকাণ্ড চাও, আর্মি লাগাই দিছি, ইনভেস্ট করতেছি, নিরাপত্তা দিতে পারতেছি না, চাঁদাবাদির জন্য কিছু করতে পারতেছি না, তোমরা আলোচনায় আসবে না, আমি তাহলে নিজের রাস্তায় আগাবো। এটা আমি পড়েছি, জেনেছি। তখন তিনি বাঙালি বসে তেলাও করেছিলেন। কিন্তু নৃতাত্ত্বিকভাবে তাদেরকে মাইনরিটি করার জন্য পলিটিক্যাল ডিসিশন হিসেবে এটা করেছে এমন কোন প্রমাণ আমার কাছে আসে নাই। কিন্তু আজকে 30 বছর পর আপনি যদি সেটা বলেন, এটা নিয়ে আমি ঝগড়া যেতে চাই না। আমি এই সময় যদি বাঙালিরা না যেত, সেনাবাহিনী কোনো উন্নয়ন আমি একটু বলতে চাই প্রসঙ্গে, চমৎকার একটু প্রসঙ্গ বলেছেন আপনি। আপনার পপুলেশনের ব্যালেন্স উল্টে গেছে। আচ্ছা, অনেক 1887 সালে পার্বত্য চট্টগ্রামে 1887 সালে পার্বত্য চট্টগ্রামে লোক বাঙালির সংখ্যা ছিল 5 ভাগ। 1991 সালে সেখানে 48 ভাগ, আর 2011 সালের রিপোর্টে 52% বাঙালি। তাহলে মেজরিটি কারা? এই জায়গায় আমরা এই জায়গায় একটু থামি, আপনাদের বিরতি আমরা একটু বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে এই আলোচনায় আবার এখানে আসবো। বিরতির পর ফিরে এলাম আজকে বাংলাদেশে। প্রফেসর শিকদারের কাছে শুনছিলাম শান্তি চুক্তির প্রেক্ষাপট বিরতিতে। আমরা একটু আগে আলোচনা করছিলাম যে একটি ঐতিহাসিক ভুলের কথা, এই প্রসঙ্গ আসছিল। আমি মনে করি যে 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে এবং 97 সালে যে শান্তি চুক্তি করে, এই শান্তি চুক্তির ফলে পার্বত্য চট্টগ্রামের সঙ্গে বাংলাদেশ জনগোষ্ঠী, বৃহত্তর জনগোষ্ঠীর একটি বন্ধুত্ব বা মৈত্রীর সম্পর্ক তৈরি হয়েছে এবং এই সন্দেহ এবং দোলাচলের জায়গা থেকে আমরা বেরিয়ে এসেছি। একটা ইতিবাচক ভূমিকা হয়েছে রাষ্ট্র এবং এই পার্বত্য অঞ্চলের। আমাদের মূল বিষয় হলো আদিবাসী না উপজাতি। এই প্রসঙ্গে আমি মনে করি যে বর্তমান সরকারের অনেক পজিটিভ, অনেক ইতিবাচক ভূমিকা আছে। আমরা এই শান্তি চুক্তি থেকে শুরু করে এবারে যে শিক্ষানীতির কথা আমরা বলতেই চাই 2010-এর, এই শিক্ষানীতিতে আদিবাসীদের শিক্ষা লেখাপড়ার বিষয়ে অনেক ইতিবাচক কথা আছে, তাদের বিষয়ে বই করা হচ্ছে, তাদের মাতৃভাষার শিক্ষার সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে এগুলো। কিন্তু হঠাৎ করে এই রাষ্ট্র আদিবাসীদের সঙ্গে এই যে আদিবাসী না ক্ষুদ্র নৃগোষ্ঠী, এই বিতর্কটা আলোচনা না আসলেই ভালো হতো, এই প্রসঙ্গটা না আসলেই ভালো হতো। তাতে রাষ্ট্র এবং আদিবাসীদের মধ্যে এই ভুল বুঝাবুঝিটা হতো না। আশা করি রাষ্ট্র এটা বুঝবে এবং এই ভুল বুঝাবুঝি থেকে আমরা সরে আসতে পারবো। সঞ্জীব দুরাম, আমরা কিন্তু আসলে অনেক এগিয়ে যাচ্ছিলাম, যেমন নির্বাচন ইশতেহার থেকে শুরু করে আদিবাসী বিষয়গুলোতে নাগরিক সমাজ, মিডিয়া, এমনকি রাজনৈতিক দলগুলো, এমনকি বর্তমান সরকারের অনেক কি বলবো আমাদের সাথে যারা আছেন শুভাকাঙ্ক্ষী, এমনকি মন্ত্রী বা নেতৃবৃন্দ, আমাদের সঙ্গে কিন্তু একসঙ্গে পথ চলা ছিল আমাদের। ছবি আছে এবং হ্যাঁ, কিন্তু আমি যেটা বলছি, আমাদের জেনারেল ইব্রাহিম সাহেব যেটা বলছেন, এই যে ধারণা, এটা অবিশ্বাস, আস্থাহীনতা এবং সন্দেহ করা যে ওরা বোধহয় এটা করতে পারে, এটা করতে পারে। কিন্তু আমি নিজে থেকে জীবন দিয়ে বলতে পারি, সেটা হলো যে আদিবাসী মানুষ এই দেশের শুরু থেকে তাদের অনেক অবদান আছে এবং ছিল এবং রাখতে চায়। তো সেই হিসাবে আমি যেটা মনে করি, আমাদের মধ্যে যদি ইতিবাচক এবং ডায়ালগ হয়, সংলাপ হয়, এবং কি আমরা যদি বুদ্ধিভিত্তিক, মেধাভিত্তিক আমরা যদি বিতর্কও করতে পারি এই বিষয়গুলো নিয়ে, যেমন আইএলও কনভেনশন, জাতিসংঘ অধিকার ঘোষণাপত্র, এই বিষয়ে ওনার যে ব্যাখ্যা, এই ব্যাখ্যাগুলোর তো আমারও ব্যাখ্যা ছিল, কি আমি হয়তো দিতে পারি নাই, কিন্তু জাতিসংঘের যে ব্যাখ্যা আমি মনে করি এটা ইতিবাচক। কারণ ঐতিহাসিক বঞ্চনার কারণে পৃথিবীর যে 40 কোটি আদিবাসী মানুষ আছে তাদের জন্য কিন্তু এই দলিল, এবং এই দলিলকে যদি আমাদের রাষ্ট্র স্বীকার করে,
আমি মনে করি না উনি যে আশঙ্কাগুলো করেছেন আশঙ্কাগুলো ফলতে পারে, তবে এটা নিয়ে যে কেউ আশঙ্কা করতেই পারেন, কিন্তু তাদের সাথে যদি আমাদের আরো বেশি করে বিতর্ক হয়, আরো বেশি যদি জানাজানির সুযোগ হয়, আরো বেশি যদি কথা বলার সুযোগ হয়, তাহলে হতে পারে রাষ্ট্র, আদিবাসী, জাতিসংঘ এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি আমাদের মধ্যে হয়তো এই ভুল ধারণাগুলো, ভুল বুঝাবুঝিগুলো দূর হতে পারে। তখনই আমরা হয়তো একসাথে আদিবাসীরা যখন অধিকার চায়, রাষ্ট্রকে তখন দেখতে হবে যে কেন সে তার অধিকার চায়। আদিবাসী মানুষ যখন বিদ্রোহ করে, রাষ্ট্রকে বুঝতে হবে সে কেন বিদ্রোহ করে। এই সব কিছুর মধ্যেই কিন্তু আমি মনে করি সংলাপ, আলাপ আলোচনা এবং আস্থার সঙ্গে রাখা, বিশ্বাসের সঙ্গে রাখা আদিবাসীদের স্বপ্নকে ধারণ করবার চেষ্টা করা রাষ্ট্রের মধ্যে থাকতে হবে। তাহলে আমি মনে করি আদিবাসী দিবস পালন সে সার্থক হতে পারে। আমাদের একজন দর্শক তিশা মার্মা, তিনি বলেছেন আমরা আদিবাসী / উপজাতি যাই হই, বাংলাদেশের মানুষ হিসাবে সমান অধিকার চাই। জেনারেল ইব্রাহিম, আপনি যদি কি নাম বললেন? ওনার নাম হচ্ছে তিশা মার্মা। তিশা মার্মাকে অভিনন্দন, আপনার সঙ্গে শতভাগ একমত। আপনার সমর্থনে বাংলাদেশের সংবিধান যদি যথেষ্ট না হয়, বাংলাদেশের পার্লামেন্টের কাছে আবেদন, আপনারা এটাকে যথেষ্ট করুন। আমি সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান, নবীন রাজনীতিবিদ, চট্টগ্রাম জেলার হাটাজারি থানায় বাড়ি। যদি আল্লাহ তাআলা আমাকে নির্বাচিত হাটাজারি থেকে করে পার্লামেন্টে আনেন, আপনাদের পক্ষেই আমি বলবো। আমার এই ওয়াদা আপনাদের নিকট থাকলো। অতিরিক্ত কথা, সময়ের অভাবে আমরা অনেক কিছু বলতে পারি নাই। যারা আমার থেকে অনেক কিছু আশা করছেন দর্শক শ্রোতাদের মধ্যে বলবেন, ইব্রাহিম সাহেব এটা জানেন, বলেন না কেন? এটার জন্য খালেদ ভাইকে দায়িত্ব নিতে হবে, কারণ আপনি 3 জন দাওয়াত দিয়েছেন, সময় কিন্তু 3 ভাগ হয়েছে, 2 জন দিলে 2 ভাগ হইতো। তা আমি ঈদের জন্য সবাইকে শুভেচ্ছা জানাই। সমতলের উপজাতি বা নৃতাত্ত্বিক ছোট গোষ্ঠী, জনগোষ্ঠী যারা, তাদের জন্য আমার বক্তব্য, আপনারা রাঙামাটির ছাতির থেকে বের হন, আপনারা বাংলাদেশের সংবিধানের অধীনে অনেক কিছু পেতে পারবেন। আপনাদের জন্য আলাদা আইন করা উচিত, কোটা দেওয়া উচিত। রাঙামাটি ভিত্তিক কোটা আপনারা পাচ্ছেন না। বাংলাদেশের জনগণের যেখানে শিক্ষার হার 30 থেকে 35-এর মধ্যে, রাঙামাটির শিক্ষার হার 72 পর্যন্ত। স্যার, এটা কি ব্রিটিশ সিস্টেমে গেলেন? ডিভাইড আপনি তো নিজেই উপজাতি, আমরা ডিভাইড করতে চাচ্ছেন। তো ঈদের সময় সামগ্রিক বলবেন, ঈদের সময় হাটাদারিতে সঞ্জীব ড্রং আর সৌরভের দাওয়াত থাকলো। কিন্তু একটি বিষয় আপনি বলে ফেললেন, এবার প্রথমবারের মতো তাদেরকেও নিশ্চয়ই দাওয়াত দিবেন। নিশ্চয়ই দাওয়াত দিচ্ছি। উত্তর মিনিস্টার, আপনার নির্বাচনী প্রচারণাটাও হয়ে গেছে এখান থেকে আমার মনে হলো। আমাদের সাধারণ হয়েছে আপনার নির্বাচনী বক্তব্য থাকলো। সঞ্জীব, আমরা অনেক গুরুত্বপূর্ণ কথা আমরা আদিবাসী বলতে পারি, আমরা দিতে পারি নাই, এটা আপনাদের কাছে থাকলো। সারা পৃথিবীর আদিবাসীদের সংগ্রাম আন্দোলন যেমন এক, আমি মনে করি বাংলাদেশের যে আদিবাসী আমরা বলছি আমাদের সংগ্রাম, আমরা আশা করব যে সবার অধিকার প্রতিষ্ঠা হবে, সবাই মিলে আমরা আমাদের বাংলাদেশ গড়ে তুলব এবং সবাই বাংলাদেশের সুযোগ সুবিধা দুঃখ সবই ভাগাভাগি করব। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।